ওকে, দেখো এই চ্যাপ্টারটা তো তোমরা আগে তো দেখো নাই মনে হয়, তাই না? তোমাদের কাছে একেবারে নতুন একটা চ্যাপ্টার, তাই তো? জি ভাইয়া। ওকে, একটু বেসিকটা বলে দিই যে চ্যাপ্টার থেকে ধরো আমাদের পড়াশোনা মোটামুটি থাকলেও ধরো কম্পারেটিভলি অন্যগুলোর চেয়ে তোমার পড়তে গিয়ে হয়তো বা মনে হবে যে কঠিন, কিন্তু আসলে পড়া কম। তাই একটু ধরো ক্লাসটা একটু দেখবা, মনোযোগ দিবা। শেষের দিকে গিয়ে তুমি যদি যেগুলো প্র্যাকটিস করার জন্য বলবে এগুলো যদি মুখস্থ করো তাহলেই হবে, তেমন কঠিন না। চ্যাপ্টারটা যদি আমরা দেখি, এটা কি মানবদেহের প্রতিরক্ষা। ধরো সহজ কথা হচ্ছে, আমাদের দেশে যেরকম হচ্ছে সেনাবাহিনী বা একটা ডিফেন্স মেকানিজম আছে, একটা ডিফেন্স একটা সিস্টেম আছে, সেম তোমার আমার বডিতে আল্লাহ তাআলা ধরো সৃষ্টিগত ভাবে জন্মগত ভাবে আমাদের একটা প্রতিরক্ষা সিস্টেম দিয়ে দিছে, বুঝছো? ইমিউনিটি সিস্টেম। এই ইমিউনিটি সিস্টেমটার কাজটা কি, যে আমাদের দেহে যখন হচ্ছে বিভিন্ন ধরনের অসুখ হয়, বিভিন্ন ধরনের রোগ জীবাণু আক্রমণ করে, বিভিন্ন ধরনের জীবাণু আক্রমণ করে, এগুলো থেকে আমাদের দেহকে রক্ষা করে, ফাইট করে। এই যে এই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা এখানে পড়বো, ঠিক আছে? তাহলে শুরুর দিকে আমরা এটা একটু জেনে রাখি যে এইটাই হচ্ছে ইমিউনিটি বা অনাক্রম্যতা, ঠিক আছে? অনাক্রম্যতা ব্যাপারটা কি, যে প্রতিরক্ষা ব্যবস্থায়, এটা ধরো 1 মার্কের জন্য তোমার যদি কোয়েশ্চেন আসে যে যে প্রতিরক্ষা ব্যবস্থা দেহ ক্ষতিকর যে অণুজীব এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের এগেনস্টে এগেনস্টে ফাইট করে হচ্ছে নিজেকে রক্ষা করে, তাকে আমরা কি বলতেছি? ইমিউনিটি। বুঝছো তো? ব্যাপারটা তো বুঝছো, তাই না? ইমিউনিটি। ওকে, যদি কারো ইমিউনিটি দুর্বল হয়ে যায় তখন হচ্ছে ভ্যাকসিন বা টিকা দেওয়া হয়, ভ্যাকসিন বা টিকা দিয়ে হচ্ছে ইমিউনিটিকে স্ট্রং করা হয়। তাহলে শুরুর দিকে এই ইনফরমেশনটা আমরা একটু মনে রাখলে এখান থেকে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে ইমিউনিটি নিয়ে হচ্ছে আমরা যে বিধে আলোচনা করি তাকে আমরা কি নামে ডাকি, এটা আমরা একটু জানা রাখবো, ইমিউনোলজি। ইমিউনোলজি বা অনাক্রমতা বিজ্ঞান, ঠিক আছে? এই কথাটা একটু ইম্পর্টেন্ট। ওকে, এর পরবর্তীতে দেখো যে এই যে বললাম তোমার আমার যে ইমিউনিটি, যে তোমার আমার বডিটাকে হচ্ছে বিভিন্ন ধরনের আঘাত থেকে রক্ষা করতেছে। তোমাদের যদি বুঝতে কষ্ট হয়, যেহেতু আগে পড়ো না, আমাকে বললো, আমি রিপিট করবো। ওকে, তো এই যে তোমার আমার ধরো বডিকে বিভিন্ন ধরনের আঘাত থেকে যে রক্ষা করতেছে, এই আঘাত থেকে রক্ষা করার জন্য আমাদের কি কিছু অঙ্গ লাগে, ঠিক আছে? এই যে ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেমের আন্ডারে কিছু অঙ্গ আছে। তাহলে সবার প্রথম হচ্ছে তোমার কাজ কি, সবার প্রথম কাজ হচ্ছে অঙ্গগুলোর নাম আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবং এই অঙ্গগুলোকে আমরা একত্রে কি বলি? লিম্ফোয়েড অর্গান। কি অর্গান বলি? লিম্ফোয়েড অর্গান। তাহলে এই যে আমাদের ডিফেন্স মেকানিজমের সাথে কাজ করে যে অঙ্গগুলো, তাদেরকে আমরা কি নামে ডাকি বলতো? ডিফেন্স, কি নামে ডাকি বলো? ডিফেন্স সিস্টেমের সাথে যেগুলো থাকে, লিম্ফোয়েড অর্গান বা লিম্ফোয়েড অঙ্গ বলি, ঠিক আছে? ওকে, এদের মধ্যে কি থাকে? লিম্ফোয়েড অর্গানের মধ্যে থাকে হচ্ছে লিম্ফোসাইট। সাইট মানে কোষ, নাম তো পড়ছো রক্তকণিকার মধ্যে, তোমরা তাই পড়ছো না? লিম্ফোসাইট জি হচ্ছে ভাইয়া। এক ধরনের ধরো কোষ। সাইট মানে কোষ। তাহলে এটা বুঝলাম লিম্ফোয়েড অর্গান, কোষ। এখন এই লিম্ফোয়েড অর্গান গুলো হচ্ছে তোমার ধরো আগে নামগুলো হচ্ছে আমরা মুখস্থ করি, বা বিভিন্ন ধরনের লিম্ফোয়েড অঙ্গের ধরো যে অবস্থানগুলো আছে, জাস্ট হেডিংটা একটু চিনে রাখো তাহলেই হবে। থাইমাস গ্রন্থি, ঠিক আছে? থাইমাস গ্রন্থি, এই থাইমাস গ্রন্থিটা হচ্ছে কি উৎপন্ন করে? টি কোষ উৎপন্ন করে। থাইমাসটা আমি মেডিটিক্স থেকে দেখাই দিব, এখন একটু দেখো, তোমাদের সামারি হয়ে যাবে আর কি, দুইটাই পড়াই দিব। থাইমাস গ্রন্থি, তারপর হচ্ছে এডিনোয়েড, তারপর হচ্ছে অ্যাপেন্ডিক্স, রক্ত নালিকা সমূহ, অস্থি মজ্জা। তাহলে এই যে দেখো তোমার এখান থেকে কয়টা নাম আছে? 10টা নাম আছে, ঠিক আছে? এই 10টার নাম হচ্ছে আমাদের সবার শুরুতে লাগবে, কেন? কারণ এই 10টা হচ্ছে আমাদের কি অর্গান? লিম্ফোয়েড অর্গান। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে তোমার আমার বডিকে ইমিউনিটি প্রদান করে, মানে হচ্ছে যত ধরনের বাহিরের আঘাত টাঘাত আছে এগুলো থেকে সে কি করে? বডিটাকে রক্ষা করে, ঠিক আছে? ওকে, এটা যদি আমরা পারি তারপর হচ্ছে এগুলো থেকে আমরা মোটামুটি পরে কয়েকটি ইনফরমেশন জানতে পারি এদের ভিতর থেকে। যেরকম প্লিহা থেকে চলে আসো, এটার প্লিহাটাকে কি বলা হয়? রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার। রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার বলতেছি কাকে আমরা? প্লিহা। প্লিহার ইংলিশটা কি? স্প্লিন। এটা কিন্তু মনে রাখবা, তাহলে যতটুকু দেখাই দিতেছি এটি হচ্ছে মনে রাখলেই হবে। আর আমাদের দেহের হচ্ছে সবচেয়ে বড়, আমাদের কি সবচেয়ে বড় হচ্ছে তোমার লসিকা গ্রন্থিটার নাম কি? প্লিহা, ঠিক আছে? তাহলে এটা কি মনে রাখতে পারবে না? জি ভাইয়া। ওকে, এই জিনিসগুলো লাগবে, বুঝতে পারতেছো কিনা? যে হচ্ছে এই যে আমরা 10টা অঙ্গ করলাম, এই 10টা অঙ্গ এইগুলো হচ্ছে আমাদের কি করে? আমাদের ইমিউনিটিটাকে স্ট্রং করে। ইমিউনিটির জন্য কি, যে জীবাণু প্যারাসাইট থাকে এদের এগেইনস্টে কি ফাংশন করে, ঠিক আছে? তখন এগুলোর জন্য হচ্ছে ধরো আমরা আরেকটু ধরে একটু ডিটেলসে যদি একটু পড়া ট্রাই করি, যেরকম লিম্ফোসাইট। লিম্ফোসাইট, তো লিম্ফোসাইট জিনিসটা কি? এটা তোমরা হয়তো বা পড়ছো যে লিম্ফোসাইট হচ্ছে এক ধরনের কি শ্বেত রক্তকণিকা। গ্রেনুলোসাইট পড়ছো না ডব্লিউবিসির? জি ভাইয়া শ্বেত রক্ত, পড়ছি। তো ওইখানে লিম্ফোসাইট ছিল কি ছিল না? ছিল ভাইয়া। ছিল, ওকে। তাহলে এই লিম্ফোসাইট গুলো হচ্ছে ধরো আমরা যদি এই ক্ষেত্রে তার পার্সেন্টেজটা মনে রাখি, যে শ্বেতরক্তকণিকার 20% থেকে 40% এবং লিম্ফোসের প্রায় 99%ই হচ্ছে কি লিম্ফোসাইট, ঠিক আছে? তাহলে শ্বেতরক্তকণিকার মধ্যে লিম্ফোসাইট কতটুকু থাকতেছে? তোমার 20 থেকে 40%। আর যে লিম্ফ রসটা আছে, যে আমাদের বডিতে যে লিম্ফ রসটা থাকে বা লসিকা যেটাকে বলি, এইখানে 99%ই হচ্ছে লিম্ফোসাইট। তাহলে এই পার্সেন্টেজটা আমরা মনে রাখবো, 20 থেকে 40 আর একটা 99%। এবং এই লিম্ফোসাইট হচ্ছে তোমার কত প্রকার? দেখো জি লিম্ফোসাইট কত প্রকার? 3 প্রকার।
লিম্ফোসাইটে কত প্রকার? 3 প্রকার। নামটা দেখো, টি কোষ, বি কোষ এবং প্রাকৃতিক মারণ কোষ। প্রাকৃতিক মারণ কোষের ইংলিশটা কি হবে তাহলে? ন্যাচারাল ন্যাচারাল কিলার কিলার সেল। বা এনকে সেল। ঠিক আছে, তাহলে লিম্ফোসাইট কয়জনের পাইছি? 3 জনের পাইছি। তিনটা সম্পর্কে আমাদের একটু ডিটেলসে পড়াশোনা করতে হয়। কি কি পড়াশোনা করবো দেখো, যে টি কোষ নিয়ে যদি আমরা চলে আসি, যে এই ক্ষেত্রে তুমি যদি জাস্ট সম্পূর্ণ এই অংশটুকু বেশি ইম্পর্টেন্ট আর কি, যে 3টা কোষ আছে ডিটেলসই পড়তে হয়, তো এইভাবে তোমাকে এখান থেকে দেখায় দিই। যে দেখো, যেসব কোষ হচ্ছে থাইমাসে বড় হয় সেগুলোকে আমরা টি কোষ বলি। তাহলে কোশ্চেন আসতে পারে টি কোষটা কোথায় বড় হয় বলতো? থাইমাসে বড় হয়। ক্লিয়ার? থাইমাসে বড় হচ্ছে তাকে আমরা টি কোষ বলতেছি। তারপর হচ্ছে টি কোষ হচ্ছে বহু প্রকরণ রয়েছে, এটা আমাদের লাগবে না। একজনের টি কোষ হচ্ছে মনোনিউক্লিয়ার ফেগোসাইটের সাথে সংযোগ রক্ষা করে, মানে অ্যান্টিজেনের সাথে সে ফাইট টাইট করতে পারে। ঠিক আছে, এদেরকে কি বলবো আমরা? প্রথম সাহায্যকারী টি কোষ বা হচ্ছে হেল্পার টি সেল বলবো। ঠিক আছে, হেল্পার টি সেল বললাম। ওকে, তো আরেকটা থাকে, আরেকটা হচ্ছে তোমার পরবর্তী স্টেপে গিয়ে হেল্প করে, তাকে আমরা কি বলবো? সেকেন্ডারি বা হেল্পার টি সেল। ঠিক আছে, দ্বিতীয়। তাহলে টি সেলের মধ্যে কি থাকতেছে? দুইটা, একটা হচ্ছে ধরো প্রাইমারি, একটা সেকেন্ডারি, বা একটা প্রথম আর একটা দ্বিতীয়। ঠিক আছে, এটা থাকলো। পরবর্তীতে এই টি কোষগুলোকে সাইটোটক্সিক টি কোষ বলা হয়, এটা হচ্ছে আমাদের আরেকটি ক্রাইটেরিয়া, সাইটোটক্সিক টি, সাইটোটক্সিক টি কোষ। তাহলে টি কোষ থেকে একটু আমরা মনে রাখি এটা কি, এটা হচ্ছে এক ধরনের লিম্ফোসাইট। বি কোষটা কি? বি কোষটা হচ্ছে এক ধরনের লিম্ফোসাইট, তাই তো? জি ভাইয়া। ওকে, তো বি কোষ থেকে তুমি যদি মনে রাখো, এই যে এটা দেখো, অস্থিমজ্জা। অস্থিমজ্জা মানে কি? স্টেম সেল। যেগুলো হচ্ছে স্টেম সেলে বৃদ্ধি পায় তাদেরকে আমরা কি বলি? বিকোষ বলি। আমি কিন্তু একটু আস্তে আস্তে আগাচ্ছি যেহেতু তোমাদের এটা পড়া নাই। ঠিক আছে, তাহলে অস্থিমজ্জায় যেটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত লিম্ফোসাইট গুলোকে আমরা কি বলি? বিকোষ বলি। এই বিকোষের জন্য সব ভুলে যাও, একটা জিনিস ভুলো না, এটা হচ্ছে অ্যান্টিবডি। দেখো অ্যান্টিবডি, এখানে বি আছে, বডি, বিওডি, বডি আছে, তাই না? তাহলে মনে রাখবে বিকোষে কি থাকে? অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে বিকোষ কি? অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ। খুবই ইম্পর্টেন্ট, যে অ্যান্টিবডি কে উৎপাদন করে বিকোষ। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, এইটা। তাহলে অ্যান্টিবডি, এখন অ্যান্টিবডিটা যখন হচ্ছে খুব আকারে খুব বেশি বড় হয়ে যায়, তখন আমরা তাদেরকে হচ্ছে প্লাজমা কোষ নামে ডাকি। তাহলে এই যে বি কোষ, প্লাজমা কোষ সবকিছু আসলে কিন্তু একই ব্যক্তিকে হচ্ছে ইন্ডিকেট করে, এটা হচ্ছে আমরা খেয়াল রাখবো। ওকে, তারপর হচ্ছে যে প্লাজমা কোষটা থাকে, প্লাজমা কোষটা হচ্ছে অ্যান্টিবডি উৎপাদন হচ্ছে কারখানা হিসেবে কাজ করে। তাহলে এটা তোমার কোশ্চেন আসতে পারে, অ্যান্টিবডি উৎপাদনের কারখানা হিসেবে কে কাজ করতেছে? প্লাজমা কোষ, মনে থাকবে। জি ভাইয়া। ওকে, তারপর আসো ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল থেকে হচ্ছে তোমার এই লাইনটা সম্পূর্ণটাই লাগবে। তো ন্যাচারাল কিলার সেল কি কি নামে রাখতেছে? ঘাতক কোষ বলতেছো, ন্যাচারাল কিলার বলতেছো, আবার এনকে সেল নামে রাখতেছো। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে লাগবে। এক্ষেত্রে দেখো হচ্ছে কি কি নিঃসৃত হয়, যে প্রাকৃতিক যে মারণ কোষ বা ন্যাচারাল কিলার কোষ থেকে কি কি আসে? সাইটোটক্সিন, তারপর হচ্ছে পারফোরিন, তারপর হচ্ছে গ্রানাইজাইম নিঃসৃত হয়। এগুলো সুনির্দিষ্ট কোষের আবরণ যেটা থাকে, আবরণকে ধরো পারফোরেশন করে ফেলে, ছিদ্র করে ফেলে। তাহলে যদি তোমার কোশ্চেন আসে এনকে সেল থেকে কি কি আসে, তাহলে 3টার নাম তোমার লাগবে না? এই জি। 3টার নাম কিন্তু তোমার এখানে লাগবে, বুঝছো? তাহলে এই যে পৃষ্ঠাটা যদি দেখো, এখানে যতটুকু হচ্ছে ধরো আমি বোল্ড করে দিলাম, এই জিনিসগুলো তোমাদের লাগবে। পারবা না? জি ভাইয়া। ওকে, তারপর হচ্ছে তোমার মনোনিউক্লিয়ার হচ্ছে ফেগোসাইট। মনোনিউক্লিয়ার ফেগোসাইট হচ্ছে 2 ধরনের থাকে, এটা মনে রাখলেই হবে। একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে কি তোমার ম্যাক্রোফেজ। এটা জানলেই হবে এখান থেকে, মনোসাইট, ম্যাক্রোফেজ। ওকে, ওকে, দেখো এই ম্যাক্রোফেজ গুলোর মধ্যে দেখো, এখন একটা জিনিস দেখাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। যে হচ্ছে ম্যাক্রোফেজ মানে কি? যে হচ্ছে স্বাভাবিকভাবে যে তোমার বহিরাগত কোনো জীবাণুকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, তাদেরকে আমরা ধরো ম্যাক্রোফেজ বলতে পারি। ব্যাপারটা এরকম। তো এই জিনিসগুলো তোমার যেটা লাগবে, যে যকৃতের মধ্যে যে ম্যাক্রোফেজ থাকে, যকৃতের ম্যাক্রোফেজটাকে বলা হয় কাপ্পার সেল, বা এখানে কুফার লেগছে, একই কথা, কুফার, কাফার, কুফার যাই বলো। তাহলে যকৃতের মধ্যে যে ম্যাক্রোফেজটা থাকে, তাকে আমরা কি বলি? কাপ্পার সেল। আর যোজক টিস্যু, কানেকটিভ টিস্যুতে যেটা থাকবে, তাকে আমরা বলবো হিস্টিওসাইট। আলাদাভাবে মুখস্থ রাখবা। এলভিউলার মধ্যে যেটি থাকবে, এটা নাম এলভিউলার মিক্রোভেজ। তারপর অস্থির মধ্যে যেটা থাকবে, অস্টিওক্লাস্ট। মানে জিনিসটা হচ্ছে কি জানো, মানে কি বলে, সবাই সেনাবাহিনী, ধরো সবাই হচ্ছে তোমার বডির মানে রোগ জীবাণুর বিরুদ্ধে ফাইট করবে। এখন যেটা হচ্ছে তোমার যকৃতে গিয়ে ফাইট করে, যকৃতে গিয়ে আশ্রয় নেই, তাকে আমরা কি বলি? কাপ্পার সেল বা কোফার সেল। যেটা যোজক টিস্যু, তাদেরকে হিস্টিওসাইট। মানে জাস্ট তাদের অবস্থান পরিবর্তন হওয়ার কারণে তাদের কি হচ্ছে? নামও পরিবর্তন হচ্ছে। তাহলে এটা তোমার মনে রাখতে হবে না? জি ভাইয়া। আলাদাভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন আসবে? যে মস্তিষ্কের ম্যাক্রোফেজকে কি বলা হয়? দেখো, মাইক্রোগ্লিয়াল কোষ বা মাইক্রোগ্লিয়াল সেল। পারবে না? যদি কোশ্চেন আসে তোমার অস্থির ম্যাক্রোফেজকে কি বলে, এই সবাই কিন্তু ম্যাক্রোফেজ, এই হলুদ সবাই কিন্তু হচ্ছে তোমার ম্যাক্রোফেজ। জাস্ট হচ্ছে তাদের অবস্থানের কারণে আমরা তাদেরকে নাম চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এটা লাগে। এগুলো হচ্ছে কোন ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে? এগুলো হচ্ছে মনোকাইনস। কোন ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে? মনোকাইনস। ঠিক আছে,
মনোকাইনেসিস নামক হচ্ছে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, এই রাসায়নিক পদার্থ ক্ষরণ করে সে ইমিউনিটির জন্য সে সাড়া প্রদান করে, ঠিক আছে। এইটি হচ্ছে আমাদের লাগবে, আর তেমন কোনো কিছু না। এরপর আসো যেটা হচ্ছে আমরা রক্ততে পারছি দানাদার মানে কি গ্র্যানুলার লিকোসাইট। গ্র্যানুলার লিকোসাইটের মধ্যে কি কি ছিল? গ্র্যানুলোসাইট কি তিনটা ছিল না, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। জি ভাইয়া। এটা তো আমরা পারি, সমস্যা নেই। মাস্ট কোষ, মাস্ট কোষ গুলো কি, এগুলো অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী। এই লাইনটা শুধু মনে রাখবা। অনুচক্রিকা, এটা থ্রোম্বোসাইট, এটা কি করে? এটা মেগাকিরোসাইট থেকে উৎপন্ন হয়, রক্তচাপটা আমরা পড়ছি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধা ব্যাপারটাকে হচ্ছে ত্বরান্বিত করে, একটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। ওকে, বুঝছো কিনা? জি ভাইয়া। তারপর হচ্ছে ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল, ওকে, ডেনড্রাইটিক সেলটা হচ্ছে তোমার ধরো দেহের বিভিন্ন অংশে থাকে, থাকার ক্ষেত্রে কই থাকতেছে এটা আমাদের এক্সাম্পল লাগবে, যেমন কই কই থাকে এটা আমরা লাগবো। ত্বক এবং মিউকাস পর্দার যে ল্যাঙ্গারহ্যান্স যে কোষটা আছে, এই ল্যাঙ্গারহ্যান্স কোষ এই ক্ষেত্রে মনে রাখবো। তারপর হচ্ছে তোমার ধরো থাইমাস গ্রন্থির মিডুলা, তারপর হচ্ছে ইন্টারডিজিটেজিং যে ডেনড্রাইটিক কোষ, ফুসফুস যকৃত, ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ, ঠিক আছে। এই জাস্ট এই যে হলুদ যতটুকু তাদের অবস্থানটা, তাদের নামটা জানলে আমাদের এনাফ, আর তেমন কোনো কিছু এখানে লাগবে না, বুঝছো? ওকে, তারপর আসে যে টি কোষ বি কোষ থেকে তোমার পার্থক্য কি মেডিকেলে আসবে বলো তো? না ভাইয়া। তাহলে এখান থেকে কি আসবে? সত্য মিথ্যা। সত্য মিথ্যা আসবে, বা তোমার এতক্ষণ যা পড়ে আসছো এটা তুমি এখানে সামারি করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য ইজি হয়ে যাবে একবার পড়ে নিলে। যেরকম বলো তো, অ্যান্টিবডি কি তৈরি করে, টি কোষ নাকি বি কোষ? বি কোষ। বি কোষ, ওকে, তাহলে তো বললামই। তাহলে এইটা হচ্ছে তুমি পড়ে নিলে তাহলে দেখবা তোমার আগের গুলো দেখবা সামারি হইতেছে কিনা। তাহলে এই যে শুরুর একটু ধরো বিদঘুটে পড়াগুলো বললাম, এইগুলো কি তোমাদের কাছে কঠিন লাগছে? না ভাইয়া। ওকে, লিম্ফোসাইট তাহলে কয় ধরনের? 3 ধরনের। ওকে, তাহলে তো পারবা আশা করি, এভাবে বললেই হবে আমাদের। ওকে, তারপর আসো যে আমাদের মানবদের কি আছে, প্রতিরক্ষা ব্যবস্থা। এখন প্রতিরক্ষা ব্যবস্থা এই যে ডিফেন্সিভ যে সিস্টেম, যে হচ্ছে আমাদের ডিফেন্স মেকানিজম, এই ডিফেন্স মেকানিজমটা কয় ধরনের আছে? দুই ধরনের, একটা হচ্ছে তোমার নির্দিষ্ট, আর একটা কি, একটা হচ্ছে অনির্দিষ্ট, একটা সুনির্দিষ্ট। এই জিনিসটা আমরা সহজভাবে বুঝি, যে ধরো তুমি বাসায় হচ্ছে একটা প্রহরী লাগাইছো, এই প্রহরীর হচ্ছে তোমার সে কি কেন লাগবে, সে তোমার দারোয়ানটা কেন থাকবে? তোমার প্রতিরক্ষার জন্য, বাসার প্রতিরক্ষার জন্য। এখন সেও কিন্তু আসলে দুই ধরনের, একটা হচ্ছে অনির্দিষ্ট, একটা সুনির্দিষ্ট, এরকম থাকতে পারে। অনির্দিষ্ট জিনিসটা কি? অনির্দিষ্ট মানে হচ্ছে তোমার ধরো সে কাউকে ঢুকতে দিবে না, যাকে দেখবে তার উপরে ধরো উল্টা পাল্টা মারছে, এরকম শুরু করে দিবে। আর সুনির্দিষ্ট হচ্ছে তুমি স্পেসিফিক কারোর জন্য তুমি বলে দিবা যে ওই অমুক টমুক আসলে ওকে ঢুকতে দিবি না, বা এই চারজন মানুষ আমাদের ফ্যামিলির, এগুলা বাদে আর কাউকে ঢুকতে দিবা না, এরকম তুমি বলে দিলা। তো এই জিনিসটা কি তুমি সুনির্দিষ্ট করে দিছো। আরেকটা কি অনির্দিষ্ট, যে সে কাউকে গুনবে না। ধরো সহজ কথা হচ্ছে, ধরো তুমি বাসা রেখে চলে গেছো, তারপর যে গ্রামের যত মানুষই থাকুক এখানে কেউ ঢুকতে দেবে না, বিশেষ করে শহরে যে বিভিন্ন কুকুর টুকুর থাকে এগুলো এরকম থাকে। তাহলে আমাদের ডিফেন্স মেকানিজমটা কি এরকম অনির্দিষ্ট, এটা হচ্ছে নন স্পেসিফিক। তার হচ্ছে কারো প্রতি আলাদাভাবে তেমন কোনো আক্রোশ নাই, কিন্তু কেউতেই ঢুকতে দিবে না, কোনো স্পেসিফিসিটি নাই, সবার প্রতি তারা, বুঝছো? আর সুনির্দিষ্ট যেটা হচ্ছে এটা হচ্ছে কি স্পেসিফিক, ঠিক আছে। স্পেসিফিক মানে কি, যে কারো প্রতি তার নির্দিষ্ট টার্গেট আছে, যে আমার টার্গেট হচ্ছে আমি শুধুমাত্র ধরো হচ্ছে যে নাফিসের প্রতি হচ্ছে ধরো আমার রাগ, তাহলে জিনিসটা হচ্ছে কি আমার স্পেসিফিক, যা কারো প্রতি স্পেসিফিক করে আমার রাগ, ব্যাপারটা এরকম, বুঝছো? তাহলে কয় ধরনের হলো আমাদের প্রতিরক্ষা সিস্টেম? দুই 2 ধরনের। ধরনের। ওকে, তাহলে আসো এখন এই প্রতিরক্ষা স্তর সিস্টেমটা তো বুঝলাম, এখন একে আমরা ধরো আবার বিভিন্ন স্তরে ভাগ করতে পারি। এখন এই স্তরটা কয় ধরনের হয়? স্তরটা হবে আমাদের তিনটা স্তর। একটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা, তৃতীয় প্রতিরক্ষা। এটা সিম্পলি চিন্তা ভাবনা করো, যেটা আমি কাউকে অ্যাটাক দিতে যাব, তাহলে প্রথম যে প্রতিরক্ষা স্তরটা থাকবে এটা অবশ্যই হচ্ছে নন স্পেসিফিক হবে, রাসায়নিক গাঠনিক। কারণ তোমাকে অ্যাটাক দিতে চাইতেছি, তোমার তো দেখার দরকার নেই যে আমি তোমার আপন মানুষ নাকি পর। তোমাকে অ্যাটাক দিতে চাইতেছি মানে হচ্ছে তোমার বডি সবার আগে ফাইট করবে, এটা কি হতে হবে? নন স্পেসিফিক, এখানে স্পেসিফিক হওয়ার দরকার নাই, সে সবার এগেনস্টে কাজ করতে হবে, এটা। এখন ধরো প্রথম স্তরটাকে যদি ভেদ করতে পারে, ভেদ করে ধরো, ভেদ করে কোথায় চলে গেলো? দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে চলে গেলো। তো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে হচ্ছে এইখানে কি হবে, এইটাও হবে কি নন স্পেসিফিক। তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা আলাদা মনে রাখবো, যে হচ্ছে কোনটা স্পেসিফিক কোনটা নন স্পেসিফিক। তাহলে হচ্ছে প্রতিরক্ষা হচ্ছে কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে, একটা সুনির্দিষ্ট, একটা অনির্দিষ্ট, কিন্তু স্তর কয়টা? তিনটা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এর মধ্যে প্রথম আর দ্বিতীয়টা কি? প্রথম আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের স্তরটা কোন ধরনের? নন স্পেসিফিক। তার হচ্ছে আলাদাভাবে কারো প্রতি কোনো আক্রোশ নাই, সবার প্রতি আক্রোশ, ঠিক আছে। জি ভাই। আর তিন নাম্বারটা হচ্ছে কি আমাদের ধরো ইমিউন ছাড়া, তিন নাম্বারটা হচ্ছে ইমিউন মানে অ্যান্টিবডির মাধ্যমে হচ্ছে পরবর্তী ছাড়া, যে এটা হচ্ছে তোমার ধরো স্পেসিফিক, যে তিন নাম্বার গিয়ে হচ্ছে কার জন্য কাকে সে চিন্তা ভাবনা করবে, কাকে মারবে কাকে ধরবে, এরকম চিন্তা ভাবনা। তাহলে প্রথম দুইটা বুঝছো? তাহলে ধরো আমার বডিতে একটা ধরো মশাই আক্রমণ করবে, তাহলে সবার প্রথমে হচ্ছে এক নাম্বার স্তর, এক নাম্বার স্তর ক্রস করলে দুই নাম্বার, দুই নাম্বার ক্রস করলে পরে যাবে কোথায়? তিন নাম্বারে, বুঝতে পারছি? জি ভাইয়া।
ওকে, এখন তোমার এই ক্ষেত্রে কি কি পড়তে হবে, যে প্রথম প্রতিরক্ষা স্তরের আন্ডারে তাহলে আমাদের কি কি আছে চিন্তা ভাবনা করে দেখো তো। এই যে আমাদের ত্বক, এটা কি প্রথম প্রতিরক্ষার মধ্যে পড়বে না কি 2 নম্বরে পড়বে বলো তো? সবার আগে তোমার একটা জীবাণু আক্রমণ করলে কোথায় এসে পড়ে? ত্বকেই তো পড়ে। জি ভাইয়া। ওকে, তাহলে এই যে তুমি এইখানে যদি তাকাই দেখো, এইখানে হচ্ছে তোমার 9টা আছে। এই 9টার হচ্ছে সবগুলো তোমার নাম লাগবে। কি নাম লাগবে? যে তোমার প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান কোনটি, বা প্রথম প্রতিরক্ষা স্তরে কি কি আছে দেখো। সবার প্রথম হচ্ছে তোমার নাম লাগবে এটার, এই যে এই 9টার নাম। যেরকম হচ্ছে কোয়েশ্চেন আসবে এরকমই, যে অশ্রু বা লালা, মুখের লালা, তারপর হচ্ছে চোখের অশ্রু, এগুলো কোন প্রতিরক্ষা স্তর? প্রথম। সিলিয়া, লোম, ত্বক। তাহলে সবার আগের কাজ হচ্ছে তোমার এই 9টার নাম একদম দমায়ে মুখস্থ করতে হবে, যে কোনটা হচ্ছে প্রথম, কোন প্রতিরক্ষা স্তর। তোমার কোয়েশ্চেন আসবে সরাসরি জ্বর। জ্বর হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, আমরা পড়বো। তো আগে হচ্ছে আমরা নামটা পড়লাম। নাম পড়ার পরে হচ্ছে তোমার ত্বক থেকে পড়ো। ত্বক নিয়ে হচ্ছে কি কি পড়তে পারো? ত্বক স্বাভাবিকভাবে এটা কি, এটা আমাদের জন্য একটা প্রতিরোধ ব্যবস্থা না? ত্বক দিয়ে কি ইচ্ছা করলে যে কোনো ময়লা টলে ঢুকে যেতে পারে? পারে না। ত্বকে যদি আমরা পানি দিই, কিছুক্ষণ রেখে দিই, পানি কি হচ্ছে ধরো চলে যাবে আমাদের বডির ভিতরে? না। তার মানে আমাদের ত্বকটাকে ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ, ঠিক আছে। তাহলে এই যে ত্বকের বৈশিষ্ট্য, ত্বকে থেকে অ্যাসিডিক পিএইচ থাকে, তারপর গামগ্রন্থি শ্বেতগ্রন্থি থেকে অ্যান্টিবায়োটিক উপস্থিত, অ্যান্টিবায়োটিক তৈরি হয়। ত্বকটা হচ্ছে তোমার কাইন্ড অফ সবসময় ধরো তৈলাক্ত একটা বাপের মধ্যে থাকে। যদি তৈলাক্ত না থাকে তাহলে দেখা যাবে এখানে ক্যারোটোজেনিসিস হয়ে যাবে, মানে কাইন্ড অফ শক্ত শক্ত মাছের আঁশের মতো হয়ে যাবে এরকম। তাহলে এটা থাকলো লোম। সিলিয়া, সিলিয়া কি? ছোট ছোট হচ্ছে তোমার ধরো যে কি বলে, যে ফাইবার লাইক, এরকম ধরো সূক্ষ্ম রুমের মতো যে স্ট্রাকচার, এদেরকে আমরা কি সিলিয়া বলতে পারি। যে ঝিল্লির মতো, মিউকাস ঝিল্লি, শ্বাসনালীতে বিভিন্ন ধরনের যে ট্র্যাক্ট বা নালী আছে এদের ভিতরে থাকে। অশ্রুলালা, অশ্রুলালার মধ্যে কি থাকে? লাইসোজোম এনজাইম থাকে। লাইসোজোম এনজাইম কি ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে অশ্রু বা লালাই চোখের পানিতে, এবং লালা, লালা মানে স্যালাইভা, স্যালাইভাতে লাইসোজোম এনজাইম থাকে, এটা পরিপাক শোষণের পড়া। ওকে, সেরোমেন কোথায় থাকবে? সেরোমেন থাকবে হচ্ছে কানে, যেটাকে হচ্ছে পরবর্তীতে আমরা কানের খোল হিসেবে বাইরে থেকে ময়লা হিসেবে বের করে নিয়ে আসি। ঠিক আছে। তাহলে কোশ্চেন আসতে পারে যে ইয়ার ওয়াক্স, ইয়ার ওয়াক্স, ঠিক আছে, ইংলিশ মনে রাখবা, বা সেরোমেন, এটা কোন প্রতিরক্ষা সিস্টেমের অংশ? প্রথম। পুষ্টিক নালীর অ্যাসিড হাইড্রোক্লোরিক, যে তুমি একটা খাবার খাওয়ার সময় একটা ধরো খাবারে ধরো ময়লা টয়লা না ধুয়ে খেয়ে ফেলছো, ওইখানে একটা ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়াটাকে কি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড মেরে ফেলবে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যে মেরে ফেললো, এটা কোন ধরনের রেসপন্স? ফার্স্ট লেয়ারের রেসপন্স, ঠিক আছে। রেচন জনতন্ত্রটি মাইক্রোবায়োম, এই যে মল ত্যাগ করা, বমি করা, এই জিনিসগুলোকে ফার্স্ট লেয়ারের। মন থাকবে। ওকে, কঠিন লাগতেছে কি তোমাদের কাছে? হুম। না ভাইয়া। ওকে, তারপর হচ্ছে সেকেন্ড লেয়ারের মধ্যে, সেকেন্ড লেয়ারটি কি স্পেসিফিক না নন স্পেসিফিক? একটু আগে বলছি এটা হচ্ছে কি আমাদের নন স্পেসিফিক, সে সবাইকে মারবে এরকম। তো সেকেন্ড লেয়ারের মধ্যে সেম তোমার হচ্ছে নামগুলো সবার আগে জানতে হবে কি কি আছে। দেখো, ফেগোসাইট, তারপর হচ্ছে প্রদাহ, কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন, জ্বর, এই যে এই 6টা। তাহলে সবার আগে আমাদের কি লাগবে? সবার আগে 6টা নাম লাগবে, যে হচ্ছে সেকেন্ড লেয়ারের মধ্যে সেকেন্ড প্রতিপরক স্তর সেকেন্ড লাইনের মধ্যে কি কি আমার আছে। ফেগোসাইট, ফেগোসাইট তো বললাম। ফেগোসাইট মানে কি? যেগুলো হচ্ছে তোমার ধরো যে জীবাণুকে মানে ফেগোসাইটোসিস করে। ফেগোসাইটোসিস তো তোমরা হয়তো বা বুঝো কিনা জানি না, যে এটা যদি একটা জীবাণু থাকে এরকম, একে ধরো হচ্ছে এরকম সে ক্যাচ করে ফেলবে, ক্যাচ করে তার পেটের ভিতর ঢুকাই নিয়ে একে মেরে ফেলবে, একে মেরে ডিস্ট্রাকশন করে ফেলবে। এই ঘটনাটাকে আমরা কি বলি? ফেগোসাইটোসিস। তাহলে যে ফেগোসাইট যে করে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। তাহলে নিউট্রোফিল ম্যাক্রোফেজ হচ্ছে কোন লাইনের মধ্যে কাজ করতেছে? সেকেন্ড লাইনের মধ্যে কাজ করে, ঠিক আছে। এইটা। ওকে, তারপর হচ্ছে যে আমরা বললাম ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল যে কিলার সেল, এটা হচ্ছে কয় নম্বরে আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইনে আছে। জাস্ট তোমার এই নামগুলো মুখস্থ করতে হবে, এটা বেশি ইম্পর্টেন্ট। প্রদাহ, প্রদাহ মানে কি? ইনফ্লামেশন। ইনফ্লামেশন হলে কয়টা ঘটনা ঘটে? এই ঘটনাগুলো মনে রাখতে হবে আমাদের, কয়টা ঘটনা ঘটে, ঠিক আছে। ক্ষতস্থানটি লাল হবে। প্রদাহ, কোনো জায়গায় যদি প্রদাহ হয়, লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে, ফুলে যাবে, ব্যথা হবে, বুঝছো? এগুলোকে আমরা কি বলবো? প্রদাহ বলবো। ক্লিয়ার এটা। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেমটা এক্ষেত্রে হচ্ছে তুমি মনে রাখবে এখানে কয় ধরনের প্লাজমা প্রোটিন গঠিত হয়, কয় ধরনের, অন্তত 20 ধরনের প্লাজমা প্রোটিনে গঠিত হয়। এটা হচ্ছে কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট সিস্টেম। এই কথাটা মনে রাখতে হবে যে কমপ্লিমেন্টে কয় ধরনের। আমি যা দাগায় দিতেছি এতটুকুই পড়বা, এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে ইন্টারফেরন। এটা কি লাগছে? এটা যদি বেশি নিচে চলে গেছে, আমি ধরো এটা একটু মুছে দিই ধরো। আচ্ছা, এই যে এটা কি? ইন্টারফেরন, ঠিক আছে। ইন্টারফেরন, ইন্টারফেরন মনে রাখবা কার এগেইনস্টে কাজ করে? ভাইরাসের। এটা কিন্তু খেয়াল রাখবে, ইন্টারফেরন কার এগেইনস্টে? ভাইরাসে আক্রান্ত হয় প্রতিক্রিয়া হিসেবে ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে যে ধরনের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন হয় তাকে ইন্টারফেরন। তুমি মনে রাখবে ইন্টারফেরন কাকে মারে? ভাইরাসকে। সহজ কথা, বুঝছো? দ্যাটস ইট, আর কিছুই লাগবে না এখান থেকে। ওকে, তারপর হচ্ছে জ্বর। জ্বরের ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন হচ্ছে জ্বর তোমার কোন লেয়ারে, কোন লাইনে?
সেকেন্ড লাইনের এটা আমরা পারবো। তো জ্বরের ক্ষেত্রে মানে কি, জ্বর বলতে আমরা কি বুঝি, যে আমাদের দেহের টেম্পারেচার যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখন আমরা তাকে কি বলি, জ্বর বলি। জ্বর হচ্ছে কোন পদার্থের কারণে হয়, যখন হচ্ছে রক্তপে পাইরোজেন চলে আসে। এটা তো আশা করি তোমরা জানো কিনা আমি জানি না, জানতেও পারো, জানো না এটা? পাইরোজেন, যখন হচ্ছে আমাদের রক্ত প্রবাহে হচ্ছে পাইরোজেন এই জিনিসটা চলে আসে তখন হচ্ছে আমাদের এটা রেসপন্স হিসেবে কি হয়, জ্বর চলে আসে। ঠিক আছে, আর জ্বর মানে কি, স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে তোমার দেহের হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে বেশি। এখন স্বাভাবিক তাপমাত্রা মনে রাখতে পারি আমরা, স্বাভাবিক তাপমাত্রা কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো এখানে রেঞ্জে লিখছে কত, 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। একই কথা তুমি মনে রাখতে পারো, মনে থাকবে। তাহলে পাইরোজেন কথাটা মনে রাখবে, তাহলেই হবে। ওকে, তাহলে দুইটা প্রতিরক্ষা শিখে ফেলছো, প্রথম প্রতিরক্ষা দ্বিতীয় প্রতিরক্ষা। তাহলে প্রথম আর দ্বিতীয়টাকে তুমি যদি বাদ দাও, তাহলে বাকি যা আছে সবাই কোন ধরনের প্রতিরক্ষা, তৃতীয় প্রতিরক্ষা বা থার্ড লাইনে। তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারো, এটা কোন ধরনের সিস্টেম, এটা হচ্ছে ইমিউন সিস্টেমের মাধ্যমে সারা। এই যে চাইলে তুমি এইখানে এই ছক থেকেও পড়তে পারো, এই ছকটা আরো চাইলে তোমার জন্য সুন্দর হবে, এই যে একসাথে গোছানো। ওকে দেখো, প্রথমটা হচ্ছে তুমি জন্মগতভাবে প্রাপ্ত, দ্বিতীয়টাও প্রাপ্ত, তৃতীয়টা হচ্ছে আমরা ধরো এক্সপিরিয়েন্স করে শিখবো। তাহলে প্রথমটা হচ্ছে তোমার কি নন স্পেসিফিক, দ্বিতীয়টাও নন স্পেসিফিক, তৃতীয়টা কি স্পেসিফিক। এই যে শুরুতেই বললাম না, এটা শুরুতেই তো বলছি। ওকে, এইটা। তারপর হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এক্সাম্পল গুলো, বেশি ইম্পর্টেন্ট কি এক্সাম্পল গুলো। ঠিক আছে, তাহলে কোনটা স্পেসিফিক কোনটা নন স্পেসিফিক এটা পারবা না। জি ভাইয়া। ওকে, খুবই খুবই ইম্পর্টেন্ট এই ছকটা, এই ছকটা হচ্ছে তোরা 7 স্টার ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। ওকে, 7 স্টার, এটা পড়ে ফেলবে এখান থেকে। ওকে, তাহলে আশা করি তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, দেহের প্রতিরক্ষা হচ্ছে ত্বকের ভূমিকা। এখন আলাদাভাবে কিছু ভূমিকা রাখতে পারি, মানবদের হচ্ছে সবচেয়ে বড় অঙ্গ কি, এটা এখানে লিখে রাখছে, মানবদের সবচেয়ে বড় অঙ্গ কি, ত্বক। না না না, সবচেয়ে বড়, সরি, জানি না। সঠিক বলে না করে, কি ভাইয়া? ত্বকই সবচেয়ে বড় অঙ্গ, ত্বক। তা আপনি যেমন রিয়েকশন দিচ্ছিলেন আমি ভাবছি এটা ভুল, এই জন্য বলি নাই, কারণ আমি শিওর না। আচ্ছা দেখো, তাহলে ত্বক থেকে হচ্ছে আমাদের কি কি লাগবে, যে ত্বকের হচ্ছে, ত্বকটা কিভাবে হচ্ছে তোমার বডিতে হচ্ছে ধরো সে কাজ করতেছে এটা মনে রাখতে হবে। ত্বকের বাইরের স্তরটি হচ্ছে কি এপিডার্মিস, এপিডার্মিস কথার মানে হচ্ছে বাইরে। ওকে, এটা হচ্ছে একটা মৃত চাপা কোষে গঠিত থাকে। স্ট্যাটাম কর্নিয়াম, নামগুলো একটু জেনে রাখলে হবে। যেটা ভৌত প্রতিবন্ধক বললাম না, ভৌত প্রতিবন্ধক, যে ওভারঅল একজন মানুষকে যদি আঘাত করে, আমাকে যদি কেউ লাঠি দিয়ে বাড়ি দিয়ে, কোথায় লাগবে, আগে ত্বকে লাগবে, তাই তো। তো এটা আর কি। ঠিক আছে, ত্বকের মধ্যে কি থাকে, আমাদের বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে, এই যে বললাম গাম গ্রন্থি থাকে, তেল গ্রন্থি থাকে, এগুলোর নামগুলো বললেই হয়। লাইসোজোম থাকে, এই যে অস্ত্রলালায় লাইসোজোম, এগুলোর কাজ কি, ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া মারে, কানের ভিতর সিরোমিনাস, মানে যেটা আমরা একটু আগে পড়ে আসছি এগুলো। ঠিক আছে, ওকে। তারপর আরেকটা দেখো, লাইসোজাইম আর লাইসোজোমের মধ্যে পার্থক্য, এটা কিন্তু খেয়াল রাখবে, অপশনে তোমার দুইটাই থাকতে পারে। লাইসোজোম তো হচ্ছে আমাদের অর্গানিলিস, তাই না, সাইটোপ্লাজমের একটা অঙ্গাণু। আর লাইসোজাইম হচ্ছে এনজাইম, তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তারপর এখন বলো তো, যে তোমার পরিপাক নালীর এসিড বা হাইড্রোক্লোরিক একটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, এটা কি প্রথম লাইনের ডিফেন্স, মানে প্রথম লাইনের নাকি সেকেন্ড লাইন নাকি থার্ড লাইন, বলো। ভাইয়া আর একবার একটু বলেন। ধরো তুমি একটা খাবার খাইতেছো, মানে সিনারিওটা চিন্তা করো, যে আমরা খাবার খাওয়ার সময় যে পরিপাকের যে খাবারের সময় ধরো একটা ব্যাকটেরিয়া বা কিছু একটা সাথে চলে গেল, এখন পরিপাক যে রসটা আছে বা হাইড্রোক্লোরিক যে অ্যাসিডটা আছে, এটা হচ্ছে ওই জীবাণুটাকে মেরে ফেললো। তাহলে এটা কোন লাইনের ডিফেন্স সিস্টেম, ফার্স্ট সেকেন্ড নাকি থার্ড? সেকেন্ড। এত নেই পরে দিছি, তাহলে থার্ড হবে। কি তা সমস্যা তোমাদের, এত নেই তো কি এই, হবে ভাইয়া বলেন। এরকম আস্তে আস্তে পরে গেলেও যদি এরকম ভুল করো তাহলে কি হবে কি? এই যে এটা বললাম না, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বলে যায়, এটা বলে গেছি না, যে যখন আমরা খেয়ে ফেলবো কোনো, যখন মেরে ফেলবো, এটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর, মুখস্থ করতে হবে। এই যে এগুলা এগুলা, ঠিক আছে, মুখস্থ। থার্ড এর মধ্যে কি আছে, লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিকোষ বা মেমোরি সেল, এই তিনটা হচ্ছে থার্ডে। তো থার্ডে তিনটা, ফার্স্টে এগুলা, আর হচ্ছে এগুলো হচ্ছে সেকেন্ড। তাহলে দুইটা মনে রাখবা, থার্ড এর গুলা বাদ দিতে পারো, বা তিনটাই মুখস্থ রাখতে, কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, বলা যাবে না। ওকে, তারপর যে এটা যে খাদ্য তোমার ব্যাকটেরিয়া রোধ হচ্ছে কিভাবে কাজ করতেছে, যেটা বললাম লাইসোজাইম, এই যে গ্যাস্ট্রিক অ্যাসিডিক মিডিয়া থাকে, কারণ হাইড্রোক্লোরিক সে তো অ্যাসিড। তুমি যখন খাবার খাবা, কোনো ময়লা টয়লা থাকলে সেখানে তাকে মেরে ফেলবে, এটা আর কি, আর কিছু না। তারপর হচ্ছে যে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ নিয়ে হচ্ছে আমরা তো হচ্ছে ধরো কিছু তো পড়ে আসছি রক্ত চ্যাপ্টারে, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল। তো এগুলো থেকে হচ্ছে তুমি মোটামুটি এই ক্ষেত্রে ধরো
শ্বেতরক্ত কণিকার কত শতাংশ থাকে, শুধু দাগানো লাইনটা দেখতে হবে যে 4% হচ্ছে তোমার মনোসাইট। ঠিক আছে, এগুলো হচ্ছে পরবর্তীতে হচ্ছে ম্যাক্রোফেজ হিসেবে লাভ করে, রূপ লাভ করে। তো ম্যাক্রোফেজের ব্যাপারটা তোমরা বললাম। যকৃতের ম্যাক্রোফেজকে কি বলি আমরা বলো তো? বলো, যকৃতের ম্যাক্রোফেজকে কি বলি? নাফিস বলো। বলো বলো। হ্যালো, বা বৃষ্টি বলো, যেই পারো সেই বলো। যকৃতের ম্যাক্রোফেজকে আমরা কি বলি? আর না, কি যেন ছিল, এটাই হুম, এটাই বলতেছি। কাপফার সেল, কাপফার ও, সেল। এগুলো পারতে হবে, ঠিক আছে, ওকে। তারপর দেখো, একটু ম্যাক্রোফেজ হচ্ছে কয়টি ব্যাকটেরিয়াকে গ্রাস করতে পারে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটি ম্যাক্রোফেজ হচ্ছে 100টির মতো ব্যাকটেরিয়াকে গ্রাস করতে পারে, এটা হচ্ছে আমাদের লাগবে। ওকে, তারপর যে তাদের মধ্যে যে কেমিক্যাল যে বার্তাবাহক মেসেজ, যেটা সাইটোকাইন সিক্রেশন করে, একটু জেনে নিবা। তারপর হচ্ছে নিউট্রোফিল, এটা নিয়ে তো হচ্ছে আমাদের রক্তচাপের পড়ছি না, কিরকম থাকে, কোত্থেকে গ্রানুলোসাইট নাকি অ্যাগ্রানুলোসাইট, এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি একটু জানবা। কত পার্সেন্টেজ থাকে শ্বেত রক্ত কণিকার, মানে নর্মাল বোঝার কিছু নেই, মুখস্থ আর কি। আর এখানে ঘনপথীয় যে চলনটা চলে, এটা ইম্পর্টেন্ট, 40 মাইক্রোমিটার পার মিনিট। এই যে নিউট্রোফিলের যে চলনটা, এই যে একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় মুভমেন্ট হচ্ছে, এই চলনটা কত, 40 মাইক্রোমিটার পার মিনিট। ঠিক আছে, 1 মিনিটে হচ্ছে 40 মাইক্রোমিটার যাবে, এটা মনে রাখলে হবে। ওকে, তারপর হচ্ছে দৈনিক কতটুকু হচ্ছে নিউট্রিয়েন্ট উৎপন্ন হয়, 100 মিলিয়ন বা হচ্ছে 10,000 কোটি, 10,000 কোটি, 100 বিলিয়ন বা 10,000 কোটি নিউট্রিয়েন্ট এখানে উৎপন্ন হয়, এই সংখ্যাটা আমাদের লাগবে, এই আর কি। এটা মনে রাখলে হবে। তারপর হচ্ছে তোমার ধরো সে নিউট্রিফিল হচ্ছে 3 থেকে 20টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, তাহলে দেখো এক্ষেত্রে পার্থক্য আছে কি নাই। দেখো, যে তোমার ম্যাক্রোফেজটা হচ্ছে 100টি ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে, আর নিউট্রিফিল কয়টা, 3 থেকে 20টা। তাহলে ম্যাক্রোফেজ মারতেছে হচ্ছে 100টা, আর নিউট্রিফিল কয়টা, 3 থেকে 20টা ব্যাকটেরিয়াকে গ্রাস করতেছে, মনে থাকবে। জি ভাইয়া। হবে, যদি মনে থাকে তাহলে ভালো। এটা তারপর হচ্ছে ফেগোসাইটিক প্রক্রিয়া। এই যে ফেগোসাইটোসিসটা কিভাবে হয়, তো কিভাবে হয় এটা হচ্ছে, ধরো তোমাদের এখন ডিটেলস লাগবে না, শুধু স্টেপ গুলো মনে রাখো। যে ফেগোসাইটিক কোষের আগমন, যে যে জায়গায়, মানে ফেগোসাইটোসিস মানে কি, যে হচ্ছে জীবাণুকে মেরে ফেলবে, সহজ কথা। এখন কি করতে হবে, প্রথমে যেখানে হচ্ছে তোমার সংক্রমণ হয়েছে, ওইখানে হচ্ছে তোমার জীবাণুটাকে, যেখানে সংক্রমণ হয়েছে এখানে কোষগুলোকে আগে যেতে হবে না। ধরো তোমার সেনাবাহিনী, তাকে তো হচ্ছে ওই কেস যে স্পটটা আছে, স্পটে যেতে হবে, গেল, গিয়ে সে হচ্ছে শত্রুকে আইডেন্টিফাই করলো, শনাক্তকরণ করলো, ওকে সুন্দর শনাক্তকরণ করে ফেললো। তারপর হচ্ছে অণুজীবের সাথে ফেগোসাইটের সংযুক্তি, শনাক্তকরণ করার পর তারপর হচ্ছে এই অণুজীবটাকে সে ধরে ফেলবে, মানে সংযুক্তি করলো, ক্লিয়ার। তারপর হচ্ছে অণুজীবটা বক্ষণ, এই যে খেয়ে ফেলবে। ঠিক আছে, অণুজীবটাকে বক্ষণ, এই যে এখানে যে খাই, এই যে এখানে দেখে বুঝবা, ব্যক্তির সাথে সে সংযুক্তি হইলে, যে সংযুক্তি হয়ে এই যে, তারপর হচ্ছে পেটের ভিতর ঢুকাই ফেলছে। তারপর এইখানের উপর তোমরা ধরো লাইসোজোম থেকে বিভিন্ন রস আসে, এটার নাম হচ্ছে ফেগোলাইসোজোম গঠন করবে। ফেগোলাইসোজোম, তারপর হচ্ছে এর ভিতরে এটা ডিস্ট্রাকশন, এটা ভাঙবে, ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে তারপর হচ্ছে বিষাক্ত পদার্থটা আবার দেহের বাইরে চলে আসবে, এটা তারপর হচ্ছে বডি থেকে এক্সক্রিট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি, তার মানে তার ডিউটি এখানে শেষ, আসলো জীবাণুকে ধরলো, পেটের ভিতর নিল, ভাঙলো, ভেঙে চুরে ছেড়ে দিল, বুঝছো? এটা হচ্ছে ঘটনা। তো তুমি জাস্ট হচ্ছে এই ক্ষেত্রে যে স্টেপ গুলো যদি মনে রাখো তাহলেই হয়। যে হচ্ছে কি কি গঠন করতেছে, দেখো ফেগোলাইসোসোম, ঠিক আছে। ফেগোলাইসোসোমটা কি? ফেগোলাইসোসোম হচ্ছে তোমার হচ্ছে এই ক্ষেত্রে যে লাইসোজোম যেটা থাকে, যে লাইসোজোম যে হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণুটা আমরা বললাম, এটা হচ্ছে তোমার ফেগোজোমের সাথে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, ফেগোজোম, ফেগোজোম জিনিসটা কি? এইটা হচ্ছে তোমার ধরো উম, দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার ধরো, ধরো দেখে একটা জিনিস হচ্ছে তোমার ধরো এই, ধরো জীবাণুর পেটের ভিতরে যে এইখানে একটা গহ্বর, যে গহ্বরের ভিতরে হচ্ছে তোমার জীবাণুটাকে প্রবেশ করাইছে, তখন এটার নাম হয়ে যাবে ফেগোজোম। এই ফেগোজোমের সাথে যখন হচ্ছে তোমার যখন লাইসোজোমটা যোগ হবে, তখন তার নাম কি হয়ে যাবে, ফেগো লাইসোজোম। তাহলে দুইটা জিনিসকে আমরা কি বলবো, একটা হচ্ছে ফেগোজোম, একটা ফেগোলাইসোজোম, বুঝছো কিনা তোমরা? একটা হচ্ছে খাদ্য গহ্বর, এটার নাম ফেগোজোম, যখন এর সাথে হচ্ছে লাইসোজোমটা যুক্ত হবে তার নাম কি হবে, ফেগোলাইসোজোম। বুঝছো? তাহলে একটা ফেগোজোম আর একটা কি, ফেগোলাইসোজোম। ক্লিয়ার? তাহলে স্টেপ এটা করে ফেললো। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া কি মরণ, আন্তঃকোষীয় পাচন, বক্ষণে হচ্ছে 10 থেকে 15 মিনিটের মধ্যে লাইসোজোমে এনজাইমের ক্রিয়ায় ব্যাকটেরিয়া মৃত্যু করবে। তাহলে খাওয়ার কত মিনিটের মধ্যে তাদের মৃত্যু করবে? 10 থেকে 15 মিনিটের মধ্যে, 10 থেকে 15 মিনিটের মধ্যে সে কি হবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে সার অবস্থা শেষ। তারপর শেষে কি হবে, বজ্রত্যাগ হবে। ঠিক আছে,
বজ্রটা কি, যে নর্মালি হচ্ছে আমরা দেখবা যে কোনো পুষ টুস হয়, তো এই যে পুষ টুস যে হইলো, যে পোস্ট জিনিসটা কি, পোস্ট জিনিসটা হচ্ছে যে তোমার নিউট্রোফিলটা থাকে না, এই নিউট্রোফিলটা যখন মরে যায় তখন সেটা হচ্ছে পুষ হিসেবে আমার দেহ থেকে কোনো গাটা হলে সেখান থেকে হচ্ছে বের হয়ে আসে। তাহলে এই যে পুষটা যে থাকে, এটাই হচ্ছে মৃত নিউট্রোফিল, ডেড নিউট্রোফিল, ঠিক আছে? এটা আর কি। ক্লিয়ার? এটা তাহলে এখান থেকে মনে রাখলেই হবে। বুঝতেছো তোমরা? জি ভাইয়া। ওকে। তারপর সব প্রতিরক্ষা। প্রতিরক্ষার মধ্যে হচ্ছে তোমার দুই ধরনের প্রতিরক্ষা আছে, একটা হচ্ছে সহজাত যেটা আমরা জন্মগত পাবো, আর একটা অর্জিত যেটা হচ্ছে আমরা ধরো একুয়ার্ড অর্জন করবো, যা আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের পরিবেশ সবকিছুর মাধ্যমে। ক্লিয়ার? এটা মনে রাখলেই হবে এখান থেকে। এখন দেখো এই ক্ষেত্রে যে কিরকম হতে পারে প্রজাতিগত প্রতিরক্ষা। এক এক প্রজাতির ধরো এক এক রকম, তার হচ্ছে গোষ্ঠীগত প্রতিরক্ষা হতে পারে, ব্যক্তিগত প্রতিরক্ষা হতে পারে। ক্লিয়ার? এরকম হতে পারে। তারপর যে সহজাত প্রতিরক্ষা হচ্ছে নিম্নোক্ত ভাবে তোমার প্রতিরোধ গড়ে তোলে। সহজাত যেটা হচ্ছে আমরা জন্মগত ভাবে পাবো। এখন তোমার এই ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে যে সহজাত প্রতিরক্ষা হচ্ছে কিভাবে হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা। এই ক্ষেত্রে তোমার হেডিংটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিরেক্ট নাম আসবে নিচের কোনটি সহজাত প্রতিরক্ষা কিভাবে তোমার ধরো এগেনস্টে কাজ করতে পারে। তো কাইন্ড অফ এটা আমাদের থার্ড লেয়ারে আর কি, যে থার্ড লাইনে আমরা যা যা পড়ছি ওইগুলোও মোটামুটি তোমার ধরো ইম্পর্টেন্ট আর কি এই ক্ষেত্রে জানা যায়, ঠিক আছে? তাহলে দেখো প্রতিবন্ধকতা একটা ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করতেছে, প্রদাহের মতো কাজ করতেছে, বা এটা শুধু হেডলাইনটা পড়বা, ঠিক আছে? কমপ্লিমেন্টের জন্য কয়টা প্রোটিন লাগে? 20টা প্লাজমা প্রোটিন বলছি তো। ইন্টারফেরন কার এগেনস্টে কাজ করবে? ভাইরাসের এগেনস্টে কাজ করবে, ঠিক আছে? ওকে। এটা হচ্ছে সহজাত ছিল। এখন আসো, এখনটা হচ্ছে আমাদের কি, অর্জিত। এখন অর্জিত যে প্রতিরক্ষা গুলো আছে, অর্জিত মানে কি? অর্জিত মানে হচ্ছে এগুলো ধরো আমরা এক্সপিরিয়েন্সের মাধ্যমে অর্জন করব। এখন এই অর্জিত প্রতিরক্ষা গুলো আবার কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে কি সক্রিয়, একটা হচ্ছে সক্রিয় অর্জিত, আর একটা হচ্ছে অক্রিয় অর্জিত। সক্রিয় মানে হচ্ছে তুমি এটার জন্য হচ্ছে কষ্ট করবে, অক্রিয় মানে কোনো কষ্ট টষ্ট নেই, এমনি অর্জন করে ফেলবে, ব্যাপারটা এরকম। ঠিক আছে? এখন আসো সক্রিয় বা অ্যাক্টিভ ইমিউনিটি। এই ক্ষেত্রে হচ্ছে তোমার কি লাগবে জানো? এই যে এই পর্যন্ত যা পড়বা সক্রিয় অক্রিয়, এই যে এই পৃষ্ঠা থেকে তোমার শুধু এক্সাম্পল, এই পৃষ্ঠা থেকে এক্সাম্পল, এক্সাম্পল গুলো একটু একটু কনফিউজিং, আমি দেখাই দিতেছি তাহলে মনে রাখতে পারবো আশা করি। একটু কনফিউজিং যদিও। দেখো তাহলে অর্জিত প্রতিরক্ষা মানে যে প্রতিরক্ষাটা আমরা হচ্ছে জন্মগত ভাবে পাবো না, কিন্তু পরিবেশে টিকে থাকতে 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 আমরা কি এই প্রতিরক্ষাটা অর্জন করব। এখন এখানে দুইটা, একটা সক্রিয় একটা অক্রিয়। সক্রিয় মনে রাখলাম যে এটার জন্য আমার ইফোর্ট দেওয়া লাগতেছে, কষ্ট করা লাগতেছে, আমার ইন্টেনশন আছে। আর অক্রিয় পেসিভলি আমি শিখে ফেলছি, আমি শিখার কোনো ইচ্ছাও ছিল না, আমি শিখে ফেললাম, ব্যাপারটা এরকম। তো আসো যে এক্ষেত্রে আমরা বোঝাটা কি, সক্রিয় প্রতিরক্ষার মধ্যে একটা কিভাবে দেহে কাজ করে তার উপর ভিত্তি করে এটা দুই ধরনের, একটা হচ্ছে কোষ মাধ্যম প্রতিরক্ষা, একটা কি কোষ মাধ্যম, না একটা হচ্ছে কোষ মাধ্যম প্রতিরক্ষা, একটা কি রক্ত মাধ্যম প্রতিরক্ষা। কোষ মাধ্যম প্রতিরক্ষা কি, এক্ষেত্রে টি লিম্ফোসাইট হচ্ছে প্রধান ভূমিকা পালন করে। কোষ মাধ্যম হচ্ছে টি লিম্ফোসাইট, আর রক্ত মাধ্যম হচ্ছে কি বি লিম্ফোসাইট প্রধান ভূমিকা পালন করে, মনে থাকবে। তাহলে কোষেরটা হচ্ছে টি লিম্ফোসাইট ভূমিকা পালন করতেছে, আর হচ্ছে তোমার যেটা হচ্ছে রক্ত মাধ্যমে এখানে কি কাজ করতেছে? বি লিম্ফোসাইট, ঠিক আছে? আর অ্যান্টিবডি কে তৈরি করে, বি নাকি টি? বি ভাইয়া। ওকে, বি। এটা গেল। পরে আসো যে কিভাবে দেহ অর্জিত, তার উপর ভিত্তি করে অনাক্রমতা হচ্ছে তোমার দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয়, আর একটা হচ্ছে কি কৃত্রিম সক্রিয়। তাহলে জিনিসটা দেখো, এখানে করছেটা কি, অর্জিত প্রতিরক্ষাকে হচ্ছে তোমার ধরো দুই ভাগে ভাগ করছো তুমি, একটা হচ্ছে তোমার সক্রিয়, একটা হচ্ছে অক্রিয়। এই সক্রিয়কে আবার হচ্ছে তুমি দুইটা ভাগে ভাগ করে ফেলছো, ঠিক আছে? এ দেখো কি কি, একটা প্রাকৃতিক সক্রিয়, একটা কি কৃত্রিম সক্রিয়। এখন তোমার এই ক্ষেত্রে কি লাগবে? শুধু এই যে এক্সাম্পলটা, প্রাকৃতিক সক্রিয়টা কি, যে হাসপাতাল ক্লিনিকে যে সংক্রমণটা হয়, হাসপাতাল ক্লিনিকে যে সংক্রমণটা হয় এই ধরনের প্রতিক্রিয়া দীর্ঘদিন থাকে বা কখনো আজীবন থাকে। তাহলে হাসপাতাল বা ক্লিনিকে যে ইস্যুটা, এটা হচ্ছে কি আমরা প্রাকৃতিক ভাবে এবং সক্রিয় প্রতিরক্ষা, ঠিক আছে? আর কৃত্রিম সক্রিয়টা কি, কৃত্রিম সক্রিয় এই যে দেখো আমরা যে ভ্যাকসিনেশনটা দিই, যত ধরনের টিকা টুকা দিই, এটা কি কৃত্রিম এবং সক্রিয়। কৃত্রিম সক্রিয়, ঠিক আছে? কৃত্রিম ভাবে দিতেছি এবং এটা সক্রিয়। তাহলে এই যে তোমার এখানে যে আমি এক্সাম্পল গুলা বললাম, শুধু এক্সাম্পলটা লাগবে, পরীক্ষায় কোশ্চেন আসবে যে কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষার উদাহরণ কোনটি। তোমার অপশনে থাকবে যে ভ্যাকসিনেশন, টিকা টিকা এরকম হাবিজাবি থাকবে, হাসপাতাল সংক্রমণ এটা থাকবে। ওকে। তারপর হচ্ছে যে অক্রিয় প্রতিরক্ষা আমরা পড়ি, যে অক্রিয় প্রতিরক্ষার মধ্যে হচ্ছে তোমার কি সেম ভাবে প্রাকৃতিক অক্রিয় আর একটা কৃত্রিম অক্রিয়। তোমার এই ক্ষেত্রে কি পড়বা, আবারও বলতেছি এক্সাম্পল গুলো পড়বা। যেরকম প্রাকৃতিক অক্রিয়, এটা কি, এটা হচ্ছে প্রতিরক্ষা অমরা বা হচ্ছে কোলোস্ট্রাম। কোলোস্ট্রামটা কি, কোলোস্ট্রামটা হচ্ছে তোমার শাল দুধ, মানে কোলোস্ট্রাম জিনিসটা কি, যেটা হচ্ছে ফার্স্ট ডেলিভারির পর হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমার 2 থেকে 3 থেকে বা 1 থেকে 5 দিন পর্যন্ত যে হচ্ছে দুধ মানে হচ্ছে মায়ের থেকে পাওয়া যায় তাকে আমরা কি বলি? শাল দুধ বলি, বা ইংলিশে বলা হয় কোলোস্ট্রাম। তাহলে এই কোয়েশ্চেনটা আসতে পারে, কোলোস্ট্রামটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে প্রাকৃতিক এবং অক্রিয় প্রতিরক্ষা। ক্লিয়ার? ওকে।
তারপর হচ্ছে যে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা। কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষাটি কি? এটা হচ্ছে তোমাদের ইনজেকশনের মাধ্যমে দেখে কি অ্যান্টিবডি পোষ করানো হয়। তাহলে ইনজেকশনের মাধ্যমে দেখে কি পোষ করানো হচ্ছে? অ্যান্টিবডি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে বুঝছো তোমরা এই পৃষ্ঠাতে কি কি মুখস্থ করবা? সক্রিয় অক্রিয়। সক্রিয়কে আবার দুই ভাগে ভাগ করতেছি, প্রাকৃতিক সক্রিয়, কৃত্রিম সক্রিয়। অক্রিয়কে দুই ভাগে ভাগ করতেছি, প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম অক্রিয়। কি পড়বো? শুধু এক্সাম্পল পড়বো, পারবা না? জি তাহলে ভাইয়া। হাসপাতাল ক্লিনিকের সংক্রমণ এটা কি তাহলে? সক্রিয়, কিন্তু প্রাকৃতিক ভাবে সক্রিয়। আর যখন আমি ভ্যাকসিনেশন দিচ্ছি, টিকা দিচ্ছি, এটাও কি সক্রিয়, কিন্তু কি কোন ধরনের সক্রিয়তা এটা? কৃত্রিম ভাবে কৃত্রিম। সক্রিয়তা। মনে থাকবে তাহলে। এই চারটে ইনফরমেশন পড়লেই হবে, আর কোনো কিছু তোমার লাগবে না। অর্জিত প্রতিরক্ষার স্টেপ সমূহ। যে তুমি একটা প্রতিরক্ষা কিভাবে স্টেপ করবা, এই যে এটা একটু পড়লেই হয় যে কি কি মাধ্যমে তুমি স্টেপ গ্রহণ করতে পারো। বয়, সন্ধান, সতর্ক, তারপর হচ্ছে বিপদ সংকেত নির্দিষ্ট। সবার আগে হচ্ছে আমাদের হেডিং গুলা লাগবে। হেডিং গুলার পরে হচ্ছে মোটামুটি যে অতন্ত্র প্রহরা হেডিং লাগবে। তারপর হচ্ছে মোটামুটি এদের থেকে ভিতরে হচ্ছে পড়াগুলো আমাদের পড়লেই হয়। বই টই নিলা, এটা একবার রিডিং দিলেও তোমরা পারবা, সমস্যা নেই। তারপর হচ্ছে এন্টিজেন প্রেজেন্টিং সেল থাকবে আমাদের কিছু সতর্কতার ক্ষেত্রে। এন্টিজেন প্রেজেন্টিং বা এপিসির পূর্ণরূপটা কি? এন্টিজেন প্রেজেন্টিং সেল, এপিসি। এটা তোমরা একবার রিডিং দিলেও পারবা, তেমন কঠিন কোনো কিছু নাই যে কতটা কি থাকে না থাকে। প্রতিরক্ষার ক্ষেত্রে কোষ নির্ভর। ঠিক আছে, এইটা এটা এটা তোমরা হচ্ছে ধরো হেডিং গুলো পড়ার পর একবার হচ্ছে এই জিনিসটা একবার রিডিং দিয়ে দিবা, তাহলে পারবা। আর আমি তো এটা বুঝাই দিই একটু, যে সহজাত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষা। আসলে পার্থক্য তো আমাদের আসবে না মিডিলে, আমরা কি যদি এটা দুইটা পড়ি তাহলে আমাদের বোঝা হয়ে যাবে। যেরকম সহজাত প্রতিরক্ষাটা কি আজীবন থাকবে, তুমি জন্মগত পাইতেছো, এটা সারা জীবন থাকবে। অর্জিতটা কি স্বল্পস্থায়ী, তুমি আজকে অর্জন করছো, আজকের পরিবেশের জন্য স্যুট করে, কালকের পরিবেশের জন্য স্যুট নাও করতে পারে, তখন আর থাকবে না। উপস্থিতি সবসময় থাকবে। এটা পরিবেশের উপর, বললাম না, পরিবেশের উপর নির্ভর করে। পূর্ব অভিজ্ঞতা, এটা কোনো পূর্বে কোনো আক্রান্ত হওয়ার প্রয়োজন লাগে না, কারণ তুমি জন্মগত পাইতেছো। জন্মগত আমি কি কখনো, আমরা কি অসুখ বিসুখে আক্রান্ত হয়েছি আগে? হইনি তো। এখন বলতে পারো ভাই গর্বে তো হয়, কিন্তু গর্বে না, আমরা হচ্ছে এর আগেই পেয়ে যাইতেছি, ক্রোমোজোমালি ব্যাপারটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে। সারাদান, সারাদানটা ইনস্ট্যান্ট। আর এক্ষেত্রে সারাদানের জন্য প্রথম 5 থেকে 6 দিন থেকে 1 থেকে 2 সপ্তাহ প্রথম হচ্ছে যে দেখবে, বুঝবে যে আসলে ঘটনাটা হচ্ছে কি, দেন গিয়ে এখানে রেসপন্স করবে। ঠিক আছে। ওকে। তা হচ্ছে স্মৃতিকোষ। স্মৃতিকোষটা কি? যে হচ্ছে তোমার ধরো যে কোনো একটা জীবাণু তোমাকে আক্রমণ করলো। ধরো ব্যাপারটা হচ্ছে করোনা ভাইরাস যখন আসছিল, তো করোনা ভাইরাস এরকম যখন হচ্ছে একটা জীবাণু আক্রমণ করে, তখন বডিটা কিন্তু চিনে রাখে যে হচ্ছে এই জীবাণুটা তাকে আক্রমণ করছে। তো এটার জন্য সে কিছু, ধরো আমি একটা এক্সাম্পল দিই। ধরো এটা হচ্ছে একটা মানুষ। ঠিক আছে, এটা একটা মানুষ। একে ধরো একটা জীবাণু আক্রমণ করলে, এ জীবাণু, এখন বডি এ জীবাণু যে আক্রমণ করলে এর এগেইনস্টে এ ধরো একটা অ্যান্টিবডি তৈরি করে ফেলছে, বডি এন্টি এ তৈরি করে ফেললো। কারণ এনটিএ তৈরি করে সে কিন্তু মুখস্থ করে রাখবে যে আমাকে এ একবার আক্রমণ করছিল। তো দেখা গেছে সে আরামসে চলতেছে চিল গাই, 2 মাস 3 মাস 4 5 বছর পরে আবার নতুন করে তাকে আরেকটা এ জাতীয় জীবাণু আক্রমণ করলো। তখন সে আর কোনো টাইম নিবে না, কারণ কি, তার তো স্মৃতিকোষ আছে। সে স্মৃতিকোষের মধ্যে মেমোরি কার্ডে দেখবে যে আচ্ছা এটা তো আমার পরিচিত, আগে আমার এখানে একবার আসছিল, তার মানে এটার জন্য আমার অস্ত্র বানানো আছে। তখন সাথে সাথে সে কি এই এনটিএটা দিয়ে তাকে মেরে ফেলবে। বুঝছো, এটা হচ্ছে স্মৃতিকোষের কাজ। মানে সে মনে রাখবে যে আচ্ছা এই জীবাণুটা আমার সময় এক সময় আসছিল, এই কারণে সে তাকে মেরে ফেললো। বুঝতে পারছি? তাহলে কৈতরী হচ্ছে উপাদান কি, এটা মনে রাখলেই হবে আমাদের। ওকে। তারপর হচ্ছে অ্যান্টিবডির গঠন। অ্যান্টিবডির গঠনটার জন্য হচ্ছে এক্ষেত্রে মনে রাখবা যে ভারী এবং হালকা শৃঙ্খলের মধ্যে, যে অ্যান্টিবডি গঠনের মধ্যে কি কি থাকে, তোমার হচ্ছে দুইটা শৃঙ্খল থাকে, ভারী এবং হালকা শৃঙ্খলের। দুইটা হচ্ছে তোমার স্ট্যান্ডের মতো, সহজ কথা, দুইটা স্ট্যান্ড বা চেইন থাকে। কোনটার ওজন কত, ভারীটার ওজন কত, হালকাটার ওজন কত। ওজনটা লাগবে এই যে এখানে যদি দেখো, এই যে বাড়ি সিঙ্গল হালকা সিঙ্গল, মাঝখানে হচ্ছে তাদের একটা ডাইসালফাইড বন্ড আছে, এইটাই। তাহলে মাঝখানে কি থাকে, তাদের ডাইসালফাইড বন্ডেজ থাকে, এটা জানলেই হবে। তারপর হচ্ছে স্থায়ী ও অস্থায়ী পরিবর্তন থাকবে। তারপর হচ্ছে এই যে এখানে প্যারাটপ, একটা তালা একটা চাবির মতো, মানে তালা চাবির মতো প্যারাটপটা থাকবে, এত কিছু তোমাদের লাগবে না। কবজ অঞ্চল থাকে শেষ, এটাও লাগবে না খুব একটা। মোটামুটি গঠনটা একবার সামারি করে দেখলেই হবে। মেইন হচ্ছে আমাদের কি অ্যান্টিবডির প্রকারভেদ। ঠিক আছে। অ্যান্টিবডির প্রকারভেদ গুলো খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে হচ্ছে এটা মেডিটিক্স থেকে দেখিয়ে দিই, আসো। এই যে অ্যান্টিবডির প্রকারভেদ। সবার আগে জানতে হবে যে আমাদের কি কি অ্যান্টিবডি আছে। তো এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে GAMED। ঠিক আছে, গামেট। তাহলে অ্যান্টিবডি কি কি আছে? গামেট, বা নিজের মতো করে মনে রাখতে হবে মানে অ্যান্টিবডি বলতেছি, ইমিউনোগ্লোবুলিন আর কি। তো ইমিউনোগ্লোবুলিন হচ্ছে তুমি ধরো কি বলে, অ্যান্টিবডি বলতে পারো, ইমিউনোগ্লোবুলিন যাই বলো।
মানে বলার সময় বলবে ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন জি, এরকম আর কি বলবা। তাহলে এক্ষেত্রে কি কি আছে, গামেট দিয়ে মনে রাখবো, জি এম এ, এরকম পাঁচটা মনে থাকবে, এই পাঁচটা এইটা। তাহলে এইখান থেকে তারপর হচ্ছে তোমার ইম্পর্টেন্ট কি, যে এই যে এখানে যে বর্ণনা আছে, বৈশিষ্ট্যটা আছে, সবগুলো বৈশিষ্ট্য মোটামুটি তোমার ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা কোথায় থাকে, কোনটা কোথায় থাকে, যেমন রক্ত, লসিকা, অন্ত্র, টিস্যু, এখানে হচ্ছে সেখানে থাকতেছে। দুধ এবং লালারসে পাওয়া যায়, ডিরেক্ট কোশ্চেন থাকবে এরকম, যে কোনটা কোথায় পাওয়া যায়। মায়ের দুধে কোন ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায়, এটা কিন্তু এক্সপ্রেশন, ঠিক আছে। মায়ের দুধে ইমিউনোগ্লোবুলিন এ পাওয়া যায়। তাহলে যখন হচ্ছে ব্রেস্ট ফিডিং করা হয় তখন শিশুদের কোনটা সাপ্লাই হয়, ইমিউনোগ্লোবুলিন এ, ঠিক আছে। এটা মনে রাখলে হবে। তারপর হচ্ছে অ্যালার্জিক সারাদানে হচ্ছে কোনটা কাজ করতে পারে, ইমিউনোগ্লোবুলিন ই। তো আমি মোটামুটি যতটুকু জায়গা দিয়েছি ততটুকু না, তুমি হচ্ছে ধরো এই ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন পাঁচটা যে আছে, পাঁচটা কোথায় থাকে কি করে, এটা আমাদের লাগে, ঠিক আছে। এটা মুখস্থ করতে হয় আর কি। হিমোগ্লোবিন ই, তারপর হচ্ছে পার্সেন্টেজও লাগে আমাদের, কোনটা কত পার্সেন্ট, এটা লাগে, ঠিক আছে। তাহলে পাঁচটা মুখস্থ করতে পারবে না, একটু কষ্ট হবে, কারণ পাঁচটা কষ্ট হলে মুখস্থ করতে হবে। অলরেডি তোমার দেখো এই যে মায়ের দুধে ইমিউনোগ্লোবুলিন এ পাওয়া যায়, এটা কতবার আসছে, এটা কতবার আসছে, তোমার যদি সংখ্যাটা হিসাব করে দেখাই, 1 2 3 4। তাহলে এক কোশ্চেন অলরেডি চারবার চলে আসছে, যে মায়ের যদি ইমিউনোগ্লোবুলিন এ পাওয়া যায়, এটা কতবার চলে আসছে, চারবার। তাহলে একটা যেহেতু চারবার আসছে, আরো আশেপাশে তোমার আছে না ডি ই হাবিজাবি, এগুলো আসতে পারে না, এগুলো আসতে পারে কিন্তু। ক্লিয়ার? এখানে যে এই যে তোমার ধরো অ্যালার্জিক সারাদান কোনটিতে, বিভিন্ন অ্যালার্জিক সারাদানে কোন ইমিউনোগ্লোবুলিন রেসপন্স করে বা রেসপন্সিবল, তো এটা আসতে পারে না, এটাও কিন্তু আসতে পারে, ঠিক আছে। তাহলে ইমিউনোগ্লোবুলিনটা খুবই এই চ্যাপ্টারে ধরো, যদি অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক থাকে এর মধ্যে এটা অন্যতম একটা টপিক। এটা ধরো আমি তোমাদের বোঝানোর জন্য কত স্টার 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 দিয়ে রাখি, ঠিক আছে। বুঝতে পারছি, এটা তোমাদের লাগবে। ওকে। অ্যান্টিজেন থেকে হচ্ছে তোমাদের ওইভাবে কিছু লাগবে না, শেডিং টেডিং করে বললেই হবে। এটা থেকে পাবে অ্যান্টিজেন আর ইমিউনোগ্লোবুলিনের মধ্যে পার্থক্য কি, এটা বললে হবে। ওকে। তারপর হচ্ছে যে ভ্যাকসিনেশন বা টিকা, এটা মনে রাখবে। এডওয়ার্ড জেনার সর্বপ্রথম হচ্ছে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন, ঠিক আছে। এডওয়ার্ড জেনার হচ্ছে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন, এটা মনে রাখতে হবে। ওকে। তারপর দেখো আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের ভ্যাকসিনের প্রকারভেদ, এইটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যান্টিবডি যেরকম ইম্পর্টেন্ট বা ইমিউনোগ্লোবুলিন, ভ্যাকসিনের প্রকারভেদও সেম ইম্পর্টেন্ট। এখানে কি লাগবে তোমার, নিষ্প্রাণ বা নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ কি, এই যে জাস্ট উদাহরণগুলো লাগবে, ঠিক আছে। তোমার ডিরেক্ট কোশ্চেন আসবে, নিচের কোনটি নিষ্ক্রিয় ভ্যাকসিন বা নিষ্প্রাণ ভ্যাকসিন বা হচ্ছে ইনএক্টিভেটেড ভ্যাকসিনের উদাহরণ বলো, টাইফয়েড, পিঙ্কাশি, কলেরা, হাবিজাবি। এটা হচ্ছে তোমার ডিরেক্টলি মনে রাখতে হবে। ক্লিয়ার? তারপর হচ্ছে তোমার শক্তি হ্রাসকৃত, শক্তি হ্রাসের মধ্যে হচ্ছে তোমার এই ক্ষেত্রে কি আছে, এই যে উদাহরণ, এই উদাহরণ থেকে কোশ্চেন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা। জাস্ট হচ্ছে এই রিজিয়ন থেকে চারটা কোশ্চেন চলে আসছে, এই রিজিয়ন থেকে কয়টা কোশ্চেন আসছে, চারটা। তাহলে এই রিজিয়ন থেকে যেহেতু চারটা কোশ্চেন আসছে, এটা হচ্ছে পারবা না মুখস্থ করতে। শক্তি হ্রাস বা অ্যাটেনুয়েটেড, অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, বুঝছো? কয়বার আসছে, চারবার। মানে 20 16 17 বার, কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো আশা করি। তারপর হচ্ছে তোমার ধরো টক্সয়েড ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন এটা হচ্ছে শুধু উদাহরণ, শুধু উদাহরণ, ঠিক আছে। তারপর হচ্ছে অনুবিন্দু বা কনজুগেট ভ্যাকসিনের মধ্যে কি আছে, হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল, শুধু উদাহরণ। ডিএনএ ভ্যাকসিনের মধ্যে কি কি আছে, ওকে। এটা কি ডিএনএ ভ্যাকসিন হচ্ছে তোমার ধরো, ডিএনএ ভ্যাকসিন তৈরি রিকম্বিনেন্ট ডিএনএ প্রক্রিয়া ডিএনএ ভ্যাকসিন তৈরি করা হয়, তাহলে কোন প্রক্রিয়া তৈরি হয়, রিকম্বিনেন্ট ডিএনএ, বুঝছো? তাহলে এই যে এই ভ্যাকসিনেশনের এই যে এই টপিকটা, এই পিচ্ছি টপিক থেকে পাঁচটা কোশ্চেন আসছে অলরেডি। আর এর আগে ইমিউনোগ্লোবিন দেখালাম, ইমিউনোগ্লোবিন থেকে কয়টা আসছিল আমাদের, ইমিউনোগ্লোবিন থেকে হচ্ছে চারটা কোশ্চেন আসছিল। তাহলে বুঝতেছো ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে কিন্তু। শুধু উদাহরণ যতটুকু দাগাই দিয়েছি ততটুকু, এর বাইরে কিছু লাগবে না। ওকে। ভ্যাকসিনেশন, সেকেন্ড জেনারেশন ভ্যাকসিনেশন যে তৈরি হয় মোটামুটি ডিপিটি পূর্ণরূপ, এগুলো যতটুকু মাঝখানে দাগানো টাগানো আছে এগুলো তুমি হচ্ছে পূর্ণরূপ গুলো জানবা। আমি তোমার এটা দেখে দিই। এই যে এটা আমাদের লাগে, ঠিক আছে, এটা লাগে। তো আমরা যে টিকাটা দিই বাচ্চাদেরকে, শিডিউলটার নাম হচ্ছে ইপিআই, তাহলে সবার আগে তোমার হচ্ছে ইপিআই এর পূর্ণরূপটা জানতে হবে, এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, ঠিক আছে। তাহলে এইটা আমাদের লাগবে। এখন দেখো এই যে রোগের নাম, এটা রোগের নাম, এটা হচ্ছে টিকার নাম। আহ, কোথায় টিকার নাম, কোথায়, এই যে টিকার নাম, রোগের নাম টিকার নাম। তাহলে যক্ষ্মার জন্য যখন একটা বাচ্চা জন্ম নেয় তখন কি আমরা তাকে টিকা দিই, তো যক্ষ্মার জন্য তাকে কোন টিকা দিই, বিসিজি টিকা দিই, এটা মনে রাখতে হবে। এবং টিকা কখন দিই, জন্মের পর থেকেই দিয়ে দিতে পারি আমরা। বিসিজি টিকাটা কেন দেই, যক্ষ্মার জন্য দেয়। তাহলে রোগের নাম টিকার নাম, এটা মনে রাখবো, এবং টিকাটা আমরা কখন দিই এটা বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডিপথিরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার হেপাটাইটিস, এগুলো কখন দিই, 6 সপ্তাহ। তাহলে একটা সিকুয়েন্সিয়ালি মনে রাখবো, একটা জন্মের পর, এটা 6 সপ্তাহ, 6 সপ্তাহ, 6 সপ্তাহ পরে আমরা দুইজনের করে টিকা দিই, নিউমোকক্কাল নিউমোনিয়া, নিউমোনিয়া টিকা দিতেছে, প্লাস ডিপথিরিয়া, হুপিং কাশি, এই যে হাবজিবি পেন্টাভালেন্ট টিকাগুলো দিব। আর পোলিও মাইলেটিস, পোলিও তো বুঝো যে হচ্ছে তোমার ধরো
পোলিও টিকা, যেটা হচ্ছে ধরো যে লাল লাল কিছু টিকা দেয় না, খাইতে ভালো লাগে, তোমরা খাইছো খাইতে কিনা? ভালো লাগে না। আরে ভালো লাগে, লাল লাল কি একটা থাকে আর কি, পোলিও টিকা। তো এটা কখন দিই আমরা? এটা দিয়ে হচ্ছে তোমার 6 সপ্তাহ বয়সে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মনে রাখতে পারবো না, জন্মের পর আমি শুধু যক্ষ্মার টিকা দিতেছি, 6 সপ্তাহ বয়স যখন হবে তখন তাকে আমরা 3টা টিকা দিয়ে দিব। টিপপিরি, হুপিং কাশি, ধনুষ্টঙ্কারের একটা ক্যাটাগরি, নিউমোকক্কালের ক্যাটাগরি, পোলিও মাইলেটিস। তারপর হচ্ছে হাম রুবেলা টিকাটা কখন দিব আমরা? 9 মাস বয়স পূর্ণ হলে। 9 মাস, আগের গুলো কিন্তু সপ্তাহ, এখন কিন্তু মাসে চলে গেছি আমরা। 6 সপ্তাহ মানে কি 1.5 মাস, তাই না? তো 1.5 মাসের জি জন্মের ভাইয়া। পর দিলাম, 1.5 মাসে দিলাম, তারপর হচ্ছে 9 মাসে দিলাম, তারপর হচ্ছে 15 মাসে গিয়ে আবার দিল কি হামটা, ঠিক আছে? এটা। আর দুইটা টিকাদানের, হাম। হ্যাঁ, হাম হাম আর কি। হাম দুইটা। হুম, দুইটা ভাইয়া। হ্যাঁ, পরবর্তীতে আবার দেবো না বুস্টার। হুম। ওকে, বুঝছো? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার ধরো এই যে ডিপিটির পুনরূপ কি, তারপর হচ্ছে তোমার ধরো বিসিজি, এগুলো একটু দেখলে হবে, আর কিছু না মোটামুটি। ধরো এই যে যতটুকু দেখালাম, এই চারটা একটু ইম্পর্টেন্ট আছে, এখান থেকে একটা কোয়েশ্চেন, সেই চারটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার ধরো এই যে ভ্যাকসিনেশন, একেবারে মাথা খারাপ ইম্পর্টেন্ট। ভ্যাকসিনের স্টেপ গুলা, তারপর হচ্ছে তোমার তো দেখালাম এই যে ইমিউনোগ্লোবুলিন, আর শেষে হচ্ছে শুরুর দিকে হচ্ছে আমাদের কোনটা কোন প্রতিরক্ষা স্তর, ঠিক আছে? একটু পড়তে গেলে শুরুর দিকে একটু ধরে হাবি জাবি লাগবে এরকম, কিন্তু পিডিএফটা ওপেন করে যতটুকু দাগায় দিছি এটা পড়বা। আর তো যদি ক্লাস করো তাহলে তো মনেই থাকবে যে কি পড়াইছি কি বলছি, এই জিনিসগুলো দেখলেই হবে, বুঝছো?